সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সংস্কার কমিশনের কাজ শুরু হচ্ছে না কাল, আগে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে সরকার। চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার বিষয়ে কমিটি গঠন, টিয়ার শেলের আঘাতে কয়েকজন আহত। বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত এক। সাগরনী হত্যার তদন্ত থেকে র্যাব বাদ, উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ হাইকোর্টের। সংবাদে এছাড়াও থাকছে, রাজধানীর যাত্রাবাড়ী থানার শাহীন হত্যা মামলায় বাদীকে না জানিয়ে আসামির তালিকা করার অভিযোগ। 15 দিনে তদন্ত কর্মকর্তা বদলেছে 3 বার। এবারে বিস্তারিত। রাষ্ট্রের সংস্কার কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে সরকার। এটা দ্রুতই শুরু হবে, তবে এই আলোচনায় আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা সরকারের উপদেষ্টা পরিষদ জানাবে। জাতিসংঘ সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দায়িত্ব নেয়ার 2 মাসও পূর্ণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ। যদিও বিভিন্ন রাজনৈতিক দলসহ জনমনের প্রশ্ন রয়েছে কবে নাগাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হওয়ার ইঙ্গিত দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। একটা জিনিস বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করেছে সরকার। 1 অক্টোবর থেকে কমিশনগুলোর কাজ শুরুর কথা ছিল, তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সোমবার তিনি এসব কথা জানান। 6টা কমিশনের যেটা বললেন, হ্যাঁ কালকে থেকে এটা শুরু করার কথা, কিন্তু যেটা হয়েছে যে একটা ডিসিশন এসছে যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন। আলোচনা করে ওনারা এটা চূড়ান্ত করবেন। কবে নাগাদ শুরু হবে এই আলোচনা তাও জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল আলোচনায় আওয়ামী লীগ আমন্ত্রণ পাবে কিনা। এই আলোচনাটা খুব কুইক হবে, এটুকু আমি বলতে পারি। আলোচনাটা হওয়ার পরেই দেখবেন যে কমিশনের কাজগুলো শুরু হচ্ছে। এটা আপনি উপদেষ্টা পরিষদের সাথে কথা বলে জানবেন, তারা তো ইনভাইট করছেন। প্রেস সচিব জানান নির্বাচন নিয়ে সেনাপ্রধান মতামত দিয়েছেন, তবে এটা পুরোপুরি নির্ভর করবে অংশীজনদের মতামতের উপর। এই কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন, এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন আপনি ইলেকশনে একটা হবে। এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে অত্যন্ত সফল দাবি করে প্রেস সচিব জানান বর্তমান সরকারকে সমর্থন দিয়েছেন বিশ্ব নেতারা। খুবই সাকসেসফুল, আমি বলবো এটা হিস্টোরিক একটা। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। শিল্পাঞ্চল আশুলিয়ায় সোমবারও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এই সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে 1 শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। সোমবার দুপুরে সাভারের বাইপাইল আব্দুল্লাহপুর সড়কের টঙ্গিবাড়ি এলাকায় মন্ডল নিটওয়্যার কর্তৃপক্ষের সাথে যৌথ বাহিনীর আলোচনা চলার সময় বাইরে দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ শুরু করে ওই কারখানার শ্রমিকরা। আমরা রুম ছাড়া দিছি, আমরা কইলাম আমাগো মাস শেষ, রুম ভাড়া দিতে হবে না, আমরা চাকরি দেই নাই, আমরা কি করব, কি করে খাবো? আজকে আইলাম, আজকে অফিসে খুলে না, আর নোটিশ দিছে কবে দিব টাকার সিদ্ধান্তই নেই। ওয়ার্কারগণের সকল পাওনা দিয়ে আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু মনে করেন যে সকাল থেকে গেটে নোটিশ লাগা দিছে যে টাকা দেওয়া হবে না। এই সময় আশপাশের কারখানা ছুটি ঘোষণা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা বাইপাইল আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে।
ফলে নবীনগর চন্দ্রা মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। পরে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে যৌথ বাহিনী লাঠিচার্জ শুরু করলে তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শিল্প পুলিশ 1 এর পুলিশ সুপার সারোয়ার আলম সহ অন্তত 20 জন আহত হয়। তাদের মধ্যে কাউসার হোসেন নামে এক শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একজন মৃত অবস্থায় কাউসার আহমেদ, আনুমানিক বয়স 26, ওনার তলপেটের বাম সাইডে গুলি লেগেছে। আমরা মৃত অবস্থায় পেয়েছি। যে 2 জন পেশেন্ট ভর্তি হয়েছে, 2 জনের অবস্থায় আশঙ্কাজনক। একজন সরাসরি আইসিইউতে ভর্তি হয়েছেন, আরেকজনকে আমরা সার্জারি ডিপার্টমেন্টের আন্ডারে ভর্তি দিয়েছি। এদিকে গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক অসন্তোষে উস্কানি ও কারখানায় ভাঙচুরের অভিযোগে 8 জনকে আটক করেছে যৌথ বাহিনী। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সাংবাদিক সাগর রুনি হত্যা মামলার তদন্ত র্যাবের পরিবর্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন এক টাস্ক ফোর্সের মাধ্যমে করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে আদালত। চাঞ্চল্যকর এই মামলার তদন্তে 112 বার সময় নিয়েও কিছু করতে পারেনি র্যাব। সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শুরু করেছিল গোয়েন্দা পুলিশ। এতে অগ্রগতি না হওয়ার অজুহাতে রিট করা হলে হাইকোর্ট তদন্তের দায়িত্ব দেয় র্যাবকে। অভিযোগ ওঠে, মামলার অগ্রগতি থামাতেই উচ্চ আদালতকে ব্যবহার করা হয়েছে। তদন্তে গতি আনতে সোমবার হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহবুবুল ইসলামের বেঞ্চ শুনানি শেষে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হবে এবং সেখানে অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে আগামী 6 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে 6 এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। আইনজীবীরা বলছেন, তদন্তের এখতিয়ার র্যাবের নেই। ষড়যন্ত্রের অংশ হিসেবে সংস্থাটিকে সামনে আনা হয়ে থাকতে পারে। তৎকালীন সময়ের অগণতান্ত্রিক সরকারের চাপের ফলে র্যাবের কর্তৃপক্ষ এসে কখনো হাইকোর্টে জানাতে পারেননি যে তাদের পক্ষে এই তদন্ত করাটি সম্ভব নয়। রিটটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সেই কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসে। উচ্চ আদালতের আদেশের পর বিচার নিয়ে স্বপ্ন দেখছেন সাগর রুনির স্বজনরা। তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি, তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি। এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্কফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। 12.5 বছর আগে রাজধানীর রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর রুনি। মামলার তদন্তে 111 বার সময় নেওয়া হলেও কোনো অগ্রগতি হয়নি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। চাকরিতে আবেদনের বয়স 35 করার দাবি বাস্তবায়নের আশ্বাসে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরেছে আন্দোলনকারীরা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইত চৌধুরীর নেতৃত্বে কমিটি করেছে সরকার। তার সঙ্গে মঙ্গলবার আলোচনা করবেন আন্দোলনকারীরা। সোমবার বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডে বেশ কয়েকজন আহত হয়। সরকারি চাকরিতে আবেদনের বয়স 35 বছর নির্ধারণের দাবিতে সোমবার সকাল 10টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হয় আন্দোলনকারীরা। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন তারা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। আমরা সংবিধান অনুযায়ী সম্পূর্ণ শান্তিপূর্ণ অহিংস একটা দাবি জানাতে আমরা যমুনায় আসছি। শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করি এবং পুলিশ আমাদের টিয়ারশেল ছুড়ে। কয়েকজন আহত হওয়ার পরও প্রজ্ঞাপনের দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। আল্লাহ সহায় হলে উপদেষ্টা মণ্ডলীর সুনজর থাকলে আমরা আমাদের 35 দাবি বাস্তবায়ন করে নেব। আমাদেরকে বঞ্চিত করতে 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 আজকে কিন্তু এই যমুনা পর্যন্ত আনাইছে। তার আমরা 35 চাই, 35 ছাড়া আমরা ফিরবো না করে। পরে আন্দোলনকারীদের 7 জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। সেখানে প্রধান উপদেষ্টার প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন তারা।
বৈঠক শেষে আন্দোলনকারীদের প্রতিনিধিরা জানান প্রধান উপদেষ্টা এই দাবিকে সমর্থন জানিয়েছেন। মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ডক্টর আবুল মুঈদের সঙ্গে আলোচনা হবে। ইউনূস স্যার উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দাবির পক্ষে এবং দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মুহিত স্যারের সাথে, যিনি জনপ্রশাসন সংস্কারের উপদেষ্টা, তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে। আপনারা জানেন দীর্ঘ 12 বছর ধরে আন্দোলন করার পরে আমরা কখনো এরকম একটা সুস্থ পরিবেশের মাধ্যমে আলোচনা টেবিলে বসতে পারি নাই। তারা যেহেতু কালকে আব্দুল মুহিত চৌধুরীর সাথে আমাদের আলোচনা হবে এবং এটা তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে, সেই প্রেক্ষিতে আপাতত আমরা যমুনার সামনে থেকে সবাই উঠে যাব। রাত 8:30টার পর আন্দোলনকারীরা যমুনার সামনে থেকে চলে যান। তারা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাদী চান হত্যা মামলার আসামি হবে 4 জন, অথচ আসামি করা হয়েছে 2087 জনকে। এমন তথ্য জেনে হতবাক রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা শাহীন হত্যা মামলার বাদী নিজেই। মামলার এজাহারে বাদীর জন্ম নিবন্ধন ও মোবাইল নম্বর গরমিল থাকায় বিপাকে পড়েছে পুলিশ। 15 দিনে মামলার তদন্ত কর্মকর্তা বদলেছে 3 বার। মামলার এক আসামির অভিযোগ, রাজনৈতিকভাবে ঘায়েল করতেই ভুয়া নাম জড়ানো হচ্ছে, যদিও পুলিশ বলছে অযথা হয়রানি করতে মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 5 আগস্ট নিহত হন পিকআপ চালক মোহাম্মদ শাহীন। সেদিন বিকেলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে শাহীনের মরদেহ উদ্ধার করে নিয়ে যায় তার পরিবার। যাত্রাবাড়ি থানার সামনে শাহীন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এমন অভিযোগ এনে ঘটনার 1 মাস পর যাত্রাবাড়ি থানায় মামলা করেন তার স্ত্রী স্বপ্না বেগম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশের 14 জনের নামে হত্যার অভিযোগ আনেন মামলার বাদী। এছাড়া আরও 60 জনের নাম উল্লেখ করে মামলায় অজ্ঞাত আসামি করা হয় 2000 জনকে। মামলার অগ্রগতি জানতে যাত্রাবাড়ি থানায় গিয়ে দেখা যায় আগুনে পুড়িয়ে দেয়া থানায় চলছে সংস্কারের কাজ, আর থানার কার্যক্রম চলছে প্রায় 8 কিলোমিটার দূরের ড্যামরা থানায়। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এরই মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা বদলেছে 3 বার। আর সবশেষ তদন্ত কর্মকর্তার অভিযোগ, চেষ্টা করেও খুঁজে পাননি বাদীকে। ওইখানে নাম্বার ভুল আছে, ওই ফোন দিলে উল্টাপাল্টা অ্যাড্রেস বলে, কখনো চাঁদপুর বলে, কখনো ঝিনাইদহ বলে। মামলার এজাহারে বাদীর নাম পরিচয় রয়েছে গরমিল। এজাহারে দেয়া মোবাইল নম্বর অন্য একজনের। মামলায় আপনার নাম্বার দিছে স্বপ্না বেগম নামে। আপনার নাম স্বপ্না বেগম না? না, স্বপ্না না, আমার নাম চম্পা। মামলার বিষয়ে কথা বলতে এজাহারে দেয়া ঠিকানায় গিয়েও দেখা মেলেনি বাদীর। ক্যামেরার সামনে না আসলেও তার ভোলার ঠিকানায় গিয়ে পাওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলে জানান 4 জনের নামে মামলা দেওয়ার পরিকল্পনা ছিল তার। আমি মামলাটা 4 জনের নামে দায় করে মামলাটা দিই। এখন আমার একজন আর কি মামলাটা অন্যভাবে দিচ্ছে। 2000 হচ্ছে অজ্ঞাতনামা। এই 87 জনকে আপনারা হচ্ছে নাম দিয়ে করেছেন। না, কি বলেন আপনি? এত জনের নামে মামলা এখন পর্যন্ত আমি দেখি নাই কয়জনের নামে মামলাটা দেয়া হয়েছে। ওটা তো ভিন্ন নাম্বার, তার একজনের নাম্বার দিয়ে আপনি মামলা করেছেন। ওখানে আমার নাম্বারই দেয়া ভাইয়া। এজাহারে 18 নম্বর অভিযুক্ত হাসিব আলম জানান, ঘটনার অনেক আগে থেকেই তিনি কানাডায় আছেন। তারা বাউফল কেন্দ্রিক একটি গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন একটু সমস্যায় ফেলার জন্য তারা এই মামলাটি দায়ের করেন। সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে আমি মনে করি। শাহীনের জন্য, তার রুহের জন্য মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার প্রত্যাশা করছি। এদিকে হয়রানি করতে মিথ্যা অভিযোগ দিলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি নগর পুলিশের। মিথ্যা অভিযোগ করে থাকে বা মামলার কোনো সত্যতা না থাকে, সেক্ষেত্রে কিন্তু বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা প্রভিশন কিন্তু আইনে রয়েছে। মন গড়া একটা অভিযোগ দায়ের করলে তদন্ত ছাড়া আমরা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি না। তিনি জানান, হয়রানি করতে নয়, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই অভিযোগপত্র দেয়া হবে। আমি জানি না হেডকোয়ার্টার থেকে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে বিস্ফোরণে 1 ক্রু সহ 3 জন নিহত হয়েছেন। সোমবার সকালে ইস্টার্ন রিফাইনারি জেটিতে থাকা বাংলার জ্যোতি জাহাজে এই ঘটনা ঘটে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
সোমবার সকাল 8:30টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে প্রায় 12,000 টন অপরিশোধিত তেল নিয়ে ডলফিন জেটিতে ভিড়ে বাংলা জ্যোতি। এরপর সকাল 10:30টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। টপটাতে বাস্ট হয়ে আগুনটা ধরছে, এভাবে ওদের তো হিটের জন্য হতে পারে। আওয়াজটা শোনার সাথে সাথে আমরা ওইখান থেকে রওনা দিছি। আমরা শুনছি 3-4 জন, আমরা নিজের চোখে দেখি নাই, বাট একজনকে তো ঝুলানো দেখতেছি, একজন মারা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের সাথে যোগ দেয় নৌবাহিনীর 5টি আধুনিক টাগবোট ও কোস্টগার্ড। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। আমরা একসাথে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড সহ আমরা একসাথে জাহাজে উঠে সার্চ করে দেখতে পারবো যে আসলে ঘটনাটা কি ঘটেছে, কিভাবে আগুন লেগেছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। নৌবাহিনী বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখন মোটামুটি এটা আন্ডার কন্ট্রোলে এসছে। এই পর্যন্ত আমরা কিছু ধোঁয়া এখনো দেখতে পাচ্ছি, ড্রোনের মাধ্যমে আমরা দেখেছি যে ভিতরে এখনো কোনো ফ্লেম আর দেখা যাচ্ছে না। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বলছে জাহাজ বিস্ফোরণের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ইস্টার্ন রিফাইনারি থেকে আরেকটি তদন্ত দল গঠন করা হবে। অবশ্যই আমাদের বাংলাদেশ শিপিং কর্পোরেশন থেকে একটা বিভাগীয় তদন্ত অলরেডি ফর্ম করা হচ্ছে। এটা কোনোভাবে যদি ক্র্যাক হয় তাহলে এখানে প্রায় 11,000 টন প্লাস তেল ডিসচার্জ হলে পুরো একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ইস্যু হতে পারত। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সময় জাহাজে 40 জন নাবিক ও শ্রমিক ছিলেন। এদের মধ্যে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। গাজীপুরে একটি এলপি গ্যাসের ট্যাঙ্কার মেরামতের সময় বিস্ফোরণে 3 নারী দগ্ধ হয়েছেন। সোমবার সকাল 10:30টার দিকে শ্রীপুর উপজেলার ভাওয়াল রাজাবাড়ি দেওয়ানি বাড়ির সামনে ঘটনা ঘটে। ভাওয়াল রাজাবাড়ি বাজারের দেওয়ানি বাড়ির সামনে রাখা এলপি গ্যাস ট্যাঙ্কারের ফুটো থেকে গ্যাস বের হওয়ার এক পর্যায়ে বিস্ফোরণ হয়। এতে পাশের বাসার থাকা নারীরা আহত হন। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন দগ্ধ 3 জনের মধ্যে হালিমা নামের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ডেঙ্গুতে 24 ঘন্টায় মারা গেছে 5 জন। এতে চলতি সেপ্টেম্বরে মৃত্যু বেড়ে হলো 80 জন। বিশেষজ্ঞরা বলছেন কয়েক সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টি এবং উষ্ণতা বাড়ার কারণে রিস মশার প্রজনন বেড়েছে। নগরবাসীর অভিযোগ, বিভিন্ন এলাকায় মশা নিধনের কার্যক্রম অনেকটাই স্থবির। এবছরের সেপ্টেম্বরেই ডেঙ্গুতে মারা গেছেন 75 জন, অথচ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 8 মাসে মারা গেছেন 83 জন। আগামী অক্টোবরেও ডেঙ্গু রোগী বাড়বে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে এখনো পানি জমে আছে, আর সেই পানিতে মশার বিস্তারও অনেক বেশি। অথচ সিটি কর্পোরেশন থেকে মশার ওষুধ ছিটানো হয় না বলে অভিযোগ নগরবাসীর। এখন দিনের বেলাও বসে থাকাটা খুব কষ্ট। এই বিভিন্ন জায়গায় আমরা আটাচলা করে এই জায়গা আমাকে দিনও কামড়ায়। ওই আমি 2-4-6 মাসে দেখি নাই মশার ওষুধ ছেলেতে। পরিবর্তিত পরিস্থিতিতে কারো কাছে গিয়ে বলারও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষ। এখন তো আবার আপনার এখানে কমিশনার নাই, কোনো কমিশনার থাকলেও তারা পলাতক আছে এখন। এই কারণে আপনার আসলে কোনোভাবে সিটি কর্পোরেশন কোনো পদক্ষেপ নিতেছে না। এই কারণে কয়েল জ্বালাই ওদিনে মশা মরে না। এদিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। এদের সবারই উপসর্গ আগের মতোই। মেয়েরে নিয়ে হসপিটালে ছিলাম, তখন কি মশাই কামড়াইছে না কি বুঝতেই পারিনি। তো আজকে বললো যে একটু ভালো, অন্য দিনের তুলনায় লাগতেছে। ডেঙ্গু বাড়ার প্রেক্ষাপটে প্রতিকার নির্ধারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকার 2 সিটি কর্পোরেশন সোমবারও বৈঠক করেছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বিভিন্নভাবে চাপে ফেলে গত জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যেতে জাতীয় পার্টিকে বাধ্য করা হয় বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এজন্য তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন। সোমবার দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে জিএম কাদের এসব কথা বলেন। সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে মতবিনিময় সভায় জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয় তুলে ধরেন দলের চেয়ারম্যান জিএম কাদের। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে যেভাবে নির্বিচারে গণহত্যা হয়েছে তা আগে কখনো হয়নি উল্লেখ করে তিনি বলেন, তার দলের লোকজন স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিয়েছে। আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। জিএম কাদের জানান, জাতীয় সংসদ নির্বাচনে যেতে রাজি না হওয়ায় তাকে হুমকি ধামকি দেয়া হয়, বাধ্য করা হয় নির্বাচনে যেতে। তারপরে আমি বলেছি না, আমি নির্বাচন করব না।
আমি বেরিয়ে এসে যখন প্রেসের দিকে যাব তখন দেখলাম যে আমার সামনে সমস্ত ব্যারিকেড, এবং আমার সামনে শুধু না, সারা অফিসে দিয়ে ব্যারিকেড, চারপাশে গলিতে ব্যারিকেড, শত শত পুলিশ এবং বিভিন্ন বাহিনী। আমরা তাকে চিনিও না, তারা এসে রাস্তা কেউ ঢুকতে পারবে না, বেরোতে পারবে না, সব কিছু দরজা জানলা বন্ধ করে দেওয়া হলো। তাহলে নির্বাচনে আমাদেরকে না হলো কি গায়ের জোরে। তিনি বলেন, অন্যান্য দল যেমন দানবীয় ক্ষমতায় কিছু পারেনি, জাতীয় পার্টিও পারেনি। জিএম কাদের বলেন, সরকারের কোনো অপকর্মে জাতীয় পার্টি মদদ দেয়নি, দলকে বাঁচানোর জন্য ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাদের কৌশল ছিল বিভিন্নভাবে আমাদেরকে ছোট করা, আমাদেরকে ধ্বংস করা। তারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারা জামাতকে ধ্বংস করতে চেয়েছে, তারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছে। কাজে আমাদেরকে রাজনীতি এবং দল দুটোকে বাঁচানোর জন্য এই পরিস্থিতিতে কিছু না কিছু কম্প্রোমাইজ করে চলতে হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রয়েছে, তবে দলীয়করণ এখনো বন্ধ হয়নি। সংবিধান পরিবর্তন এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির কথাও বলেন তিনি। পরিবর্তন করতে হবে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে চিরতরে গুমের সংস্কৃতিকে বিদায় করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার জাতীয় জাদুঘরে মায়ের ডাক আয়োজিত গুম জান জবানবন্দি শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিয়ে তিনি এ কথা জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের আমলারা এখনও বহাল তবিয়তে, এদের রেখে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারবে না। এসব আওয়ামী দোসরদের স্বপদে রেখে ন্যায় বিচার পাওয়া যাবে না। এ সময় নিজের 61 দিন গুম থাকার ভয়াবহ স্মৃতি তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। বলেন, গুমের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম জারি থাকবে। বিভিন্নভাবে আমাদের কিসের ভয়? আমরা তো মুর্দা, আমরা কবর থেকে বেরিয়ে আসা মানুষ। আমরা মানুষের অধিকারের জন্য বাংলাদেশ থেকে চিরতরে গুমের অপসংস্কৃতি বন্ধ করার জন্য আমাদের বাকি জীবন কাটিয়ে দেব। বাংলাদেশে যদি ভবিষ্যতে একটিও গুমের ঘটনা হয়, একটিও এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ঘটনা হয়, অবৈধ আটক আদেশের ঘটনা হয়, আমরা তাদের পাশে থাকব। নওগাঁ, লালমনিরহাট ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আকস্মিক বন্যায় এখনও তলিয়ে আছে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী 15টি গ্রাম। এতে দুর্ভোগে পড়েছেন এসব গ্রামের অন্তত 24,000 মানুষ। কুড়িগ্রামের তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে হ্রাস পেয়ে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও প্লাবিত রয়েছে জেলার রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার 6টি ইউনিয়নের তিস্তা তীরবর্তী চর ও নিম্নাঞ্চল। তলিয়ে গেছে 5 শতাধিক হেক্টর জমির ধান ও বাদাম সহ বিভিন্ন ফসল। নওগাঁয় গত কয়েকদিনের ভারী বর্ষণ উজানের ঢলে জেলার সবগুলো নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বসতবাড়ি ও ফসলের ক্ষেত। দেশের উত্তরাঞ্চলে বন্যা দুর্গতদের সহযোগিতায় বিএনপি বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন। সোমবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে কিছুক্ষণ আগে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে কেন্দ্রীয়ভাবে আমরা বন্যার চলার সময় উদ্ধার কার্যক্রম এবং শুকনো খাবার সরবরাহ, বন্যা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম এটি অব্যাহত থাকবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনকে চিরবিদায় জানিয়েছে যুক্তরাজ্য। স্থানীয় সময় সোমবার কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের শেষ প্ল্যান্ট বন্ধ করে দিয়েছে ব্রিটেন। এর মধ্য দিয়ে 142 বছরের ইতিহাস ভেঙে নতুন রেকর্ড গড়ল ইউরোপের এই দেশটি। শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে এমন বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু হয়। সেন্ট্রাল ইংল্যান্ডের র্যাডক্লিফ অন সোর স্টেশনটি কয়লাকে শক্তিতে রূপান্তরের এই প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে মধ্যরাতে শেষ করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানায়, সম্পূর্ণ বন্ধ করার প্রক্রিয়াটি পর্যবেক্ষণে সবশেষ 170 কর্মী আরও 2 বছর সেখানে থাকবে। যুক্তরাজ্যে 2030 সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে প্রয়োজনীয় শক্তি উৎপাদন করার উদ্যোগ নিয়েছে। লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত 24 ঘন্টায় হামলায় আরও অন্তত 105 জন নিহত হয়েছেন। রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় কোলা এলাকায় নতুন করে এই হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তর পূর্বাঞ্চলে তিবেরিয়াস অঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ে সশস্ত্র গোষ্ঠীটি। এদিকে ইয়েমেনেও হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার হোদেইদা বন্দরে এই হামলা চালানো হয়। এতে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
চূড়ান্ত হয়েছে সাউথ আফ্রিকার সফরসূচি। 16 অক্টোবর 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে প্রোটিয়ারা। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই 2 টেস্ট প্রথম ম্যাচ শুরু হবে 21 অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, আর সিরিজের শেষ টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 29 অক্টোবর থেকে। 3 নভেম্বর বাংলাদেশ ছেড়ে যাবে সফরকারীরা। এর আগে 2015 সালে সবশেষ বাংলাদেশ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে সাউথ আফ্রিকা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। সংস্কার কমিশনের কাজ শুরু হচ্ছে না কাল, আগের রাজনৈতিক দলগুলোর সাথে বসবে সরকার। চাকরিতে প্রবেশের বয়স 35 করার বিষয়ে কমিটি গঠন, টিয়ার শেলের আঘাতে কয়েকজন আহত। বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত 1। সাগররুনি হত্যার তদন্ত থেকে র্যাব বাদ, উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ হাইকোর্টের। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা গাবরেজ। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।